আর্ট সেগমেন্টের সেরা প্ল্যাটফর্ম অন্বেষণে সকলকে স্বাগতম। তোমরা জানো অর্থনীতি দ্বিতীয় পত্রের এমসিকিউ সলভিং ক্লাস চলছে এবং আমরা বর্তমানে আছি অধ্যায় 7 অর্থাৎ মুদ্রাস্ফীতি অধ্যায়। মুদ্রাস্ফীতি খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এমসিকিউ এবং সিকিউ এর উভয় ক্ষেত্রে সিকিউ এর সাজেশন তোমরা নিশ্চয়ই দেখেছো, না দেখে থাকলে আমাদের পেজে এখনই ঘুরে আসো সিকিউ এর সাজেশনটা দেখার জন্য। ওকে, চলো শুরু করা যাক মুদ্রাস্ফীতি। এখানে আমরা বেশ কিছু এমসিকিউ সলভ করব এবং খেয়াল রাখতে হবে যেন আমরা প্রপারলি বুঝে বুঝে সবকিছু সলভ করি। ওকে, দেখেন কিছু কিছু জ্ঞানমূলক আছে, আমি খুব তাড়াতাড়ি তোমাদের পড়াবো, ঠিক আছে? আমার অলরেডি অর্থনীতি শেষ করতে হবে এবং পরিণতিও তোমাদের সলভ করার চেষ্টা করব। ওকে, কারণ একজনের উপরে আসলে খুব বেশি চাপ হয়ে যাচ্ছে, কারণ তোমাদের পরিণতিও আমি পড়াই এবং অর্থনীতিও আমিই পড়াবো। ওকে, দেখেন আধুনিক জনসংখ্যা বিজ্ঞানের জনক কে? আধুনিক অর্থনীতির জনক আমরা জানি অ্যাডাম স্মিথ, তাই না? কিন্তু জনসংখ্যা বিজ্ঞানের জনক আসলে কে? আধুনিক একটা জিনিস মনে রাখবা, ম্যালথাস অনেক কিছু নিয়ে কাজ করলেও আমরা জানি ম্যালথাস কি জ্যামিতিক হারের কথা বলেছিল, ডাল্টন কাম্য জনসংখ্যার যে তত্ত্ব দিয়েছিল, কিন্তু জন গ্রান্ট কিন্তু আধুনিক জনসংখ্যার জনক, জনসংখ্যার কি বিজ্ঞানের যে জনক, ঠিক আছে? পপুলেশন সায়েন্স, অর্থাৎ আমরা যে পপুলেশন সায়েন্স একটি ডিপার্টমেন্টও আছে, জানো ডিউতে, এইটার জনককে জন গ্রান্ট। তারপরে দেখেন অত্যধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে। বক্তব্যটি কোন অর্থনীতিবিদের? ঠিক আছে, এই যে অত্যধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে, এই ডেফিনিশনটা দিয়েছিলেন কে জানো? এই ডেফিনিশনটা দিয়েছিলেন অধ্যাপক বা প্রফেসর হটে, ঠিক আছে? প্রফেসর হটে উনি বলেছিলেন যে অত্যধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। যেগুলোতে আসলে বোঝানোর কিছু নাই, ওইগুলো আসলে করে লাভ নাই, বেশিক্ষণ টাইম নিয়ে লাভ নেই, কারণ আমি চাইলে লাইভ ক্লাসে অনেক এঙ্গেজমেন্ট নিয়ে তোমাদের অনেক পড়াইতে পারতাম, ঠিক আছে? মানে কম এমসিকিউ কিন্তু অনেক টাইম নিয়ে পড়াইতে পারতাম। দরকার কি, পরীক্ষার আগের 2 দিনে তোমাদের যতটা টাইম বাঁচানো যায় এটাই কিন্তু ভালো। মুদ্রাস্ফীতির প্রধান কারণ কি? প্রধান কারণ হলো মুদ্রা সরবরাহ বৃদ্ধি। আমদানি বৃদ্ধিও না, দেখেন আয় হ্রাস পাওয়া এটাও না, বা সনায় বৃদ্ধিও না, ঠিক আছে? সো আমরা কি বলবো, মুদ্রাস্ফীতির প্রধান কারণ মুদ্রা সরবরাহ বৃদ্ধি বা বাজারে টাকার পরিমাণ বেড়ে যাওয়া, ঠিক আছে? তারপরে দেখেন আরেকটা ডেফিনিশন দিয়েছে তোমাদের এবং দিয়ে বলেছে ইনফ্লেশন ইজ সাচ আ সিচুয়েশন when too much money chases too few goods। সংজ্ঞাটি প্রদান করেছেন কে? এই সংজ্ঞাটি প্রদান করেছেন অধ্যাপক কুলবন, ঠিক আছে? অধ্যাপক কুলবন বলেছেন ইনফ্লেশন ইজ সাচ আ সিচুয়েশন when too much money chases too few goods। আচ্ছা, আমি যদি এই জ্ঞানমূলক কিছু কখনো ভুল করে থাকি কমেন্ট অবশ্যই জানাই দিবা, ঠিক আছে? তুমি যদি রেসপেক্টফুলি জানাই দাও, আমি অবশ্যই কমেন্ট বক্সে কি কারেকশনটাও দিয়ে দিব। ওকে, আমি রিচেক করে কারেকশনটা দিয়ে দিব, কারণ মানুষ মাত্রই ভুল হতেই পারে। টিচার মানেই যে আমি একদম নির্ভুল, আমি একদম ফেরেশতা, আমি কিন্তু তা না। ওকে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোন ব্যবস্থা বেশি কার্যকর? আর্থিক নীতি, প্রত্যক্ষ নিয়ন্ত্রণ, রাজস্ব নীতি নাকি ঋণ নিয়ন্ত্রণ? তোমরা যদি বইটা ভালো মতো পড়ে থাকো তোমরা নিশ্চয়ই জানো আর্থিক নীতি হইল সবচেয়ে কার্যকরী পদ্ধতি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য, ঠিক আছে? ব্যাংক হার বাড়ায় দেওয়া, এগুলো হলো কি সরকারের ব্যয় বাড়ায় দেওয়া, এগুলো হলো মুদ্রাস্ফীতির কি বলে নিয়ন্ত্রণের সবচেয়ে বেস্ট কিছু উপায়। আচ্ছা, আচ্ছা এখানে ভোক্তা, ঠিক আছে? আমি উচ্চারণ করতে পারতেছিলাম না। ভোক্তার দাম সূচক নির্ণয় কোন বিষয়টি বিবেচনা করা হয়? পাইকারি দাম, উপকরণ দাম, খুচরা দাম, যোগান। ভোক্তা তো পাইকারি দামে কেনে না, কনজিউমার কিনে কি খুচরা দামে, তাই না? এভাবে মনে রাখবা। ভোক্তার দাম সূচক নির্ণয়ের ক্ষেত্রে খুচরা দামটা বেশি মাথায় রাখা হয়। মুদ্রাস্ফীতি এরূপ একটি পরিস্থিতি যখন অর্থের মূল ক্রমাগত হ্রাস পায়, অর্থের মূল্য হ্রাস পায়, অর্থাৎ দ্রব্যের দাম ক্রমেই বৃদ্ধি পায়। এটা কার উক্তি ছিল? এইটা যদি তুমি পড়ে থাকো ভালো মতো, জ্ঞানমূলক প্রশ্ন, প্রফেসর ক্রাউথার বলেছিল এই কথা, মানে অর্থের মূল্য কি কমে এবং পণ্যের মূল্য বাড়ে। ওকে, তারপরে দেখো সাধারণ দাম স্তরের ক্রমবৃদ্ধির প্রবণতাই হলো সাধারণ দাম স্তরের কি হয় ক্রমবৃদ্ধির প্রবণতা। এই যে পণ্যের দাম বাড়ে, কে বলছিল? একটু আগে দেখলা যে ক্রাউথার বলছিল। সো এই ব্যাপারটা হলো মুদ্রাস্ফীতি, ঠিক আছে? ক্রাউথারের ডেফিনিশন কিন্তু এটাই আমাদের বলছে, তাছাড়াও বাস্তব জগতে এটাই বলে। গতিভিত্তিক মুদ্রাস্ফীতি সম্পর্কে বলছে যে গতিভিত্তিক মুদ্রাস্ফীতি কত প্রকার? বলেন তো গতিভিত্তিক মুদ্রাস্ফীতি কত প্রকার? আমরা যদি গতিভিত্তিক মুদ্রাস্ফীতিকে টোটাল টাইপ করি, আমরা 4 টাইপের কি পাবো? 4 টাইপের মুদ্রাস্ফীতি পাবো। এর মধ্যে কি আছে বলতো? এর মধ্যে
মৃদু আছে, এর মধ্যে কি আছে আরো, এর মধ্যে পদসঞ্চারী আছে। ওকে, এক মিনিট, একটা কল আসছে, কলটাকে কাটিয়ে। ওকে, মৃদু মুদ্রাস্ফীতি পাবো, পদসঞ্চারী পাবো, ধাবমান মুদ্রাস্ফীতি পাবো এবং উল্লুফ মুদ্রাস্ফীতি পাবো। আমরা যদি গতিভিত্তিক মুদ্রাস্ফীতিকে কত প্রকার দেখাইতে চাই, সো 4 প্রকার। কি কি? মৃদু, পদসঞ্চারী, লাস্টে কি বললাম, উল্লুফ, ধাবমান। এই 4 রকমের গতিভিত্তিক মুদ্রাস্ফীতি পাবো। তোমাদেরকে কিন্তু এইগুলো দিয়েও বলতে পারে যে এটা হলো কি ভিত্তিক, ঠিক আছে? নিচের কোন ক্ষেত্রে উৎপাদক লাভবান হয়? আচ্ছা দেখেন, প্রথম খুবই আমার যে স্লাইড মেকার সে হলো একটা কোন স্কুল এন্ড কলেজ লিখে ফেলছিল, তো ওইটা আমি কেটে দিছি। এই 3টা অপশনের মধ্যে দেখো কোনটা হামাগুড়ি মুদ্রাস্ফীতি, উল্লফন মুদ্রাস্ফীতি নাকি ধারণার মুদ্রাস্ফীতি। ঠিক আছে, একটা ব্যাপার মনে রাখবা যে উৎপাদক লাভবান হয় যখন ধারণার মুদ্রাস্ফীতি হয়। ঠিক আছে, তারপরে দেখেন পদসঞ্চারী, সোমবারই লিখছে, এবারে এটা হবে সঞ্চারী। পদসঞ্চারী মুদ্রাস্ফীতি কি ভিত্তিক? এই যে উল্টায় দিছে, আমরা একটু আগে বললাম পদসঞ্চারী মুদ্রাস্ফীতি আমরা পড়ছি গতির ক্ষেত্রে, তাই না? গতিভিত্তিক মুদ্রাস্ফীতি। ব্যাংক হার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোন ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ব্যাংক হার বাড়াইতে পারে কোন ব্যাংক, এটা বলেন তো? অবশ্যই শিল্প ব্যাংক না, রাষ্ট্রায়ত্ত ব্যাংক না, বাণিজ্যিক ব্যাংক না, কোনোগুলাই না। ঠিক আছে, কেন্দ্রীয় ব্যাংক শুধু পারে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক পারে ব্যাংক হার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে। ওকে, তারপরে আমরা দেখেন প্রকৃত মুদ্রাস্ফীতি যখন দেখা দেয় তখন কি হয়? আচ্ছা, কখন দেখা যায়? আচ্ছা, যখন দেখা যায় না, এটা কখন দেখা যায়? পূর্ণ নিয়োগের পূর্বে, পূর্ণ নিয়োগ স্তরে, পূর্ণ নিয়োগের পরে নাকি অপূর্ণ নিয়োগের পরে? একটা জিনিস মনে রাখবা, পূর্ণ নিয়োগের পরে প্রকৃত মুদ্রাস্ফীতি দেখা দেয়। ঠিক আছে, এখানে অ্যান্সার হবে পূর্ণ নিয়োগের পরে। ডিসিআই এই ইন্ডেক্সটা কোথায় ব্যবহার করা হয়? আমরা যদি পড়ে থাকি ভালো মতো, আমাদের জানার কথা যে ডিসিআই ইন্ডেক্স ব্যবহার করা হয় মুদ্রাস্ফীতি পরিমাপে। কারণ আমরা কোন চ্যাপ্টার পড়তেছি? মুদ্রাস্ফীতির চ্যাপ্টার পড়তেছি। আশা করি এটা কি আমাদের বোঝার কথা। আচ্ছা, চলে যায় পরের কোশ্চেনে। দেখো, মুদ্রাস্ফীতির কারণ কোনটি? মুদ্রা সংকোচন, অর্থের যোগান বৃদ্ধি, ব্যাংক হার বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধি। ঠিক আছে, অর্থের যোগান যখন বেড়ে যায় ওইটা কি? মুদ্রাস্ফীতির কারণ, তাই না? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় হলো, উপায় কি কি দেখো, ব্যাংক হার বৃদ্ধি বলেছে, সরকারি ব্যয় বৃদ্ধির কথা বলেছে, তারপরে ঋণপত্র বিক্রয় এটার কথা বলেছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়, ইয়েস, ব্যাংক হার বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় ব্যাংক, তারপরে সরকারি ব্যয় বৃদ্ধি করতে পারে, কিন্তু ঋণপত্র বিক্রয় এটা করে আসলে কোনো লাভ নাই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে। সো এখানে 1 ও 2 হবে রাইট অ্যান্সার, এবং তোমরা দেখতে পাচ্ছ সেটা কোথায়? সেটা দেখতে পাচ্ছ প্রথম অপশনে। দেখেন, এই দেশে 2020 সালে দাম স্তর ছিল 100, যা 2021 সালে বৃদ্ধি পেয়ে 120 হয়ে যায়। ঠিক আছে, দাম স্তর নিয়ন্ত্রণে সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এই দেশের 2021 এর মুদ্রাস্ফীতির হার কত? এখানে খুব বের করা খুবই ইজি, কারণ 100 এর হিসাবে আছে। ঠিক আছে, দাম স্তর 100 তে ছিল, 120 হয়েছে, সো তুমি শতকরাতে আসলে পেয়ে গেছো, এটা 20%। ঠিক আছে, যদি অন্যভাবে হইতো তখন কি করতা? তখন পরের যে দাম, ঠিক আছে, তখন যে পরের দামটা থেকে এখানে 120 আছে, ওইটা 100 মাইনাস করবে। ঠিক আছে, ডিভাইডেড বাই 100, মানে 100 টাকায় কত বৃদ্ধি পাইছে। ঠিক আছে, এখানে 100 টাকা থেকে 120 হইছে, ওই ব্যাপারটাই আসলে তোমার কাছে চাইছে। এই দেশে 20 সালে দাম স্তর ছিল 100। আচ্ছা, ওই প্রশ্নে এবার বলছে সরকারের গৃহীত পদক্ষেপ কি কি হতে পারে? ব্যাংক হার বৃদ্ধি হতে পারে, উৎপাদন বৃদ্ধি না, তো উৎপাদন বৃদ্ধি করে মুদ্রাস্ফীতির কি লাভ হবে? আসলে 2 নম্বরটা অ্যান্সার হয় না। সরকারি ব্যয় বৃদ্ধি, এটাও কিন্তু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়। 1 ও 3 দেখো কোথায় আছে, 1 ও 3 দেখতে পাচ্ছি আমরা 3 নম্বর অপশনে। ওকে, মুদ্রাস্ফীতি রিলেটেড এই টাইপ যত টপিক আছে সব কিন্তু পড়বা, খালি সাজেশনের উপর ভিত্তি করে বসে থাকলে হবে না। এবং এইচএসসির পাশাপাশি চিন্তা ভাবনা করে রাখো অ্যাডমিশনটা কোথায় দিবে, এবং অ্যাডমিশনের একটি পরিচালনা, যে কোনো প্রশ্ন আমাদের জানাবে। আমাদের কিন্তু আমার আর আকাশের ইন্টারেক্টিভ যে প্রাইভেট প্রোগ্রাম আছে, এখানে কিন্তু অলরেডি এনরোলমেন্ট অনেক শুরু হয়ে গিয়েছে, মাত্র 30 জন আমরা নিব। ঠিক আছে, 500 জন 1000 জন পড়াইতে চাই না,
আমরা মাত্র 30 জনকে পড়াইতে চাই। 30 জনের সাথে এমন কানেকশন রাখবো যেটা কখনো কোনো অনলাইন প্ল্যাটফর্ম করে নাই, ঠিক আছে? আমাদের ভিশনটাই আসলে ভিন্ন। আমরা চাই একদম প্রাইভেট ব্যাচের মতো এই 30 জনের মধ্যে থেকে সবাইকে ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইতে। আমি জানি না লজিক্যালি পসিবল কিনা, বাট এইটাই আমার স্বপ্ন। আশা করি তোমরা যদি বিস্তারিত জানতে চাও অন্বেষণ পেজ অথবা ইউটিউব চ্যানেলে জানালেই হবে, ইনশাআল্লাহ আমরাই তোমাদের রিচ আউট করবো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস টু অল। ভালো মতো পরীক্ষা দাও, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।